নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বেনারস, যেখানে স্বয়ং মহাদেব অবস্থান করছেন। এখানকার মাহাত্ম্য এবং আধ্যাত্মিকতার টানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে যায় এই বেনারসে। এবারে আমরা 3 দিনের ছুটি নিয়ে গেছিলাম। প্রথম দিন হাওড়া স্টেশন থেকে সকাল 8:15 নাগাদ পূর্বা এক্সপ্রেস ধরে সন্ধ্যে 7টায় বেনারস স্টেশনে পৌঁছে গেছিলাম। সেখান থেকে অটো ধরে পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুকিং করা হোটেলে। সেদিন কোথাও না বেরিয়ে বিশ্রাম নিয়েছিলাম। পরের দিন অর্থাৎ বেনারসে আমাদের দ্বিতীয় দিনে সকাল থেকে রাত 11টা পর্যন্ত বেনারসের মহাদেব মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির সহ অনেক দর্শনীয় স্থান দেখতে পেয়েছিলাম। কিভাবে একদিনে কত সুন্দরভাবে বেনারসের বিখ্যাত দর্শনীয় স্থানের বেশিরভাগটা ঘুরে দেখেছিলাম বা আমাদের দেখা সম্ভব হয়েছিল, সেটাই আজকের পর্বে আপনাদের কাছে তুলে ধরতে চাই। তাহলে চলুন আমাদের সাথে বেনারস ঘুরতে। আমরা সকাল 7টার মধ্যেই বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গেছিলাম। দেখলাম এত সকালেই হাজার হাজার ভক্তবৃন্দ পৌঁছে গেছে দশাশ্বমেধ ঘাটের চত্বরে। ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে ঘাটের কাছে চলে এলাম। কত মানুষ পুজো দেবার আগে কাশীর গঙ্গায় স্নান সেরে নিজেদের মন ও শরীরকে শুদ্ধ করে নিচ্ছে। মনে করা হয় কাশীর গঙ্গায় স্নান করলে সর্ব পাপের ক্ষয় হয়, মহাদেব ক্ষমা করে দিয়ে তাকে পাপ মুক্তি ঘটায়। এই বেনারস, যার প্রাচীন নাম ছিল কাশী, এটি হলো হিন্দুদের প্রাণের শহর, ভালোবাসার শহর। রামায়ণ, মহাভারত, মহাকাব্য ছাড়াও জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও এই কাশী শহরের উল্লেখ পাওয়া যায়। কাশী তথা বেনারসকে বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয়। বেনারসকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী, আলোক নগরী হিসাবেও জানা যায়। আমরা এই যে দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আছি, এই ঘাট সম্পর্কে জানা যায় ব্রহ্মাদেব এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করে মহাদেবকে এই স্থানে আহ্বান করেছিলেন। তাই এই ঘাটের নাম হয়েছিল দশাশ্বমেধ ঘাট। তবে ইতিহাস মতে 1748 সালে পেশোয়ার বালাজি বাজিরাও এই ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তীকালে 1774 সালে রানী অহল্যাবাই এই ঘাটটির পুনর্নির্মাণ করেছিলেন, যা আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। বেশ বড় এই ঘাটটি। ঘুরতে ঘুরতে ঘাটের বিভিন্ন জায়গায় পুরোহিতদের সাহায্যে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে দেখতে পেলাম। বেশ কিছুক্ষণ দশাশ্বমেধ ঘাটে ঘুরে বেড়ালাম। অনেক কিছু দেখলাম, অনেক অজানাকে জানলাম। এরপরে আমরা ঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম মহাদেব মন্দিরে ভোলানাথের দর্শনের উদ্দেশ্যে। সেই জন্যই আমরা গোধলিয়া মোড়ের দিকে এগিয়ে চললাম। দশাশ্বমেধ ঘাট থেকে বিশ্বনাথের মূল মন্দিরের দূরত্ব 500 মিটার। হেঁটে যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম খিচুড়ি বাবার আশ্রম। মন্দির দর্শন করলাম এবং দেখলাম রাস্তার একধারে মেশিনের সাহায্যে অত্যাধুনিকভাবে খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে। এই ভোগ প্রসাদ ভক্তদের বিনামূল্যে বিতরণ করা হয়। এখান থেকে কিছুটা এগিয়ে আসার পর আমরা পৌঁছে গেছিলাম গোধলিয়া মোড় বা চকে। এটি বেনারসের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। এখান থেকে আমরা ডান দিকে কাশী করিডোর নামক রাস্তা ধরে এগিয়ে চললাম। এই রাস্তার দুধারে বড় বড় অনেক হোটেল রয়েছে। ভাবলাম এখানে হোটেলে থাকলে মন্দির খুব কাছে হয়। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে পৌঁছে গেছিলাম। দেখলাম গর্ভমন্দিরে ঢোকার জন্য লম্বা লাইন পড়েছে। একটু দূরে 300 টাকার বিনিময়ে ভিআইপি গেট রয়েছে, সেখানেও ভিড় খুব একটা কম নয়। বুঝলাম এই লাইনে দাঁড়ালে পুজো দিয়ে বেরাতে অনেকটা সময় লাগবে। আজকে আমরা যে সমস্ত জায়গায় যাব বলে প্ল্যান করেছি সবটাই ভেস্তে যাবে। তারপর স্থানীয়দের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে জানলাম মণিকর্ণিকা ঘাটের দিকে ভিড়টা একটু কম থাকে। তাই মহাদেবকে ডাকতে ডাকতে এগিয়ে চললাম। গলিপথ দিয়ে কিছুটা হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গেটে। ভেতরের দিকে ঢুকে দেখলাম সত্যি এদিকে গেটের লোকসংখ্যা অনেক অনেক কম।
আমরা ফাঁকা গেট দিয়ে ঢুকে ভেতরে চলে এলাম। ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এলাম মহাদেব মন্দিরের বিশাল এক চত্বরে। দেখলাম মন্দির চত্বরে অনেকগুলো ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে। প্রথমেই চোখে পড়ল খুব সুন্দর একটি ভারত মাতার মূর্তি। ঠিক তার পেছনে পঞ্চচূড়ার একটা শিব মন্দির রয়েছে। আমরা ভারত মাতাকে প্রণাম জানিয়ে ওই শিব মন্দিরের দিকে এগিয়ে চললাম। গর্ভ মন্দিরে ঢুকে দেখলাম ঠিক মাঝখানে একটা মন্দিরের মধ্যে গৌরীপটে শিবলিঙ্গ পূজিত হচ্ছে। শিবলিঙ্গের গায়ে সুন্দর অঙ্গরাজ করা। এখানকার মূল শিব মন্দিরের 4 কোণে 4টি কক্ষে আরও 4টি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে পুরোহিত মশাই জানিয়েছিলেন এই মন্দিরের নাম মানভাতেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি পঞ্চভূত অর্থাৎ জল, বায়ু, অগ্নি, আকাশ ও ভূমিকে উৎসর্গ করা। এই মন্দিরটি শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় মানভাতেশ্বর শিব মন্দির। এই রূপে মহাদেব ভক্তদের মান সম্মান রক্ষা করে থাকেন। এই শিব মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। সামনের দিকে তাকাতেই এখান থেকে কিছুটা দূরে আরও একটা মন্দির দেখতে পেয়ে সেদিকে এগিয়ে চললাম। কাছে এসে দেখলাম এটি শ্রী শ্রী গণেশের মন্দির। এখানকার প্রত্যেকটি মন্দিরের শিল্পশৈলী অসাধারণ। গর্ভ মন্দিরের বেদিতে সিদ্ধিদাতার সুন্দর মূর্তি রয়েছে। শ্রী গণেশের মূর্তির এক পাশে একটি শিবলিঙ্গ রয়েছে সুন্দর করে সাজানো। এখানকার এই মহাদেবের নাম ত্রিসন্দেশ্বর মহাদেব। এখানে এই মহাদেব 3 বেলায় পূজিত হচ্ছেন। সিদ্ধিদাতার মন্দির দর্শন করে বেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে চললাম বিশ্বনাথের মূল মন্দিরের গর্ভগৃহ দর্শনের জন্য। যেতে যেতে ডান দিকে দেখতে পেলাম ইন্দোরের রানী অহল্যাবাই হোলকারের একটি কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি। এই মন্দির অর্থাৎ বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণে যার অবদান অনস্বীকার্য। মন্দিরগুলো দর্শন করতে করতে ভীষণ মনে হচ্ছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কারণ আমরা যদি মন্দিরে ঢোকার সামনের গেট থেকে ঢুকতাম তবে ক্যামেরা ওখানেই জমা করে ঢুকতে হতো। তাহলে আমি এই সকল জায়গা ঘুরে দেখতে পারলেও আপনাদেরকে দেখানো সম্ভব হতো না। হাঁটতে হাঁটতে বিশ্বনাথ মূল মন্দিরে ঢোকার গেটের সামনে পৌঁছে দেখলাম গেটের পাশে মুখোমুখি আরও 2টো শিব মন্দির রয়েছে। ডান দিকের মন্দিরের দিকে এগিয়ে চললাম। ভেতরে ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। এখানে এই মহাদেবের নাম মনোকামনেশ্বর মহাদেব। এই মহাদেব ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। এই শিব মন্দিরের ঠিক মুখোমুখি রয়েছে চন্দ্রেশ্বর মহাদেব মন্দির। প্রতি মন্দিরের কাঠামো দেখলেই বোঝা যায় বহু বহু বছরের পুরনো এইসব মন্দিরগুলো। গর্ভ মন্দিরে চন্দ্রেশ্বর মহাদেব শিবলিঙ্গ পূজিত হচ্ছে। প্রতিটি শিবলিঙ্গ সুন্দর সাজানো দেখলাম। এবারে এই গেট দিয়ে বিশ্বেশ্বর মহাদেব দর্শনে যাব। তবে আর ক্যামেরা সাথে নিয়ে যাওয়া যাবে না, তাই এখান থেকে কিছুটা এগিয়ে এলে লকার আছে, ওখানে ক্যামেরা রেখে ভেতর ঢুকলাম। তবে এখানে ক্যামেরা ব্যাগ বিনা পয়সায় রাখার ব্যবস্থা আছে। নিয়ম না থাকায় ইচ্ছা থাকলেও কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরে পুজো দেবার জন্য লম্বা লাইন। ধীরে ধীরে গর্ভ মন্দিরের ভেতর দিকে এগিয়ে গেলাম আমরা। মন্দিরের বাইরের দিকটা দেখাতে দেখাতে আপনাদেরকে জানাই বেনারসের এই মহাদেব মন্দির গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত। সাদা রঙের মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। মূল মন্দিরের ভেতরে একটা 60 সেন্টিমিটারের উঁচু ও 90 সেন্টিমিটারের পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর রয়েছে। কাশীর বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গটি মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এই মন্দিরকে বেনারসের স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দিরের সৃষ্টি সম্পর্কে আমার তেমনভাবে কিছু জানা সম্ভব হয়নি, তবে জেনেছি বিধর্মীরা এই মন্দিরকে বারবার ধ্বংস করেছে। আবার বিভিন্ন সহৃদয় ব্যক্তিদের সাহায্যে এই মন্দির বারবার পুনর্নির্মাণ হয়েছে। এরপর 1669 সালে ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দিরের ধ্বংস করে ওই জায়গাতেই জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করায়। এই মসজিদটি আজও মন্দিরের পাশে আছে। বর্তমানে এই মন্দিরটি
ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার তৈরি করিয়েছিলেন 1780 সালে। এই মন্দিরের ওপর দিকে চূড়াটি যে দেখছেন, এটি সোনায় মোড়া। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট 1000 কিলোগ্রাম সোনা দিয়ে চূড়াটি বাঁধিয়ে দিয়েছিলেন। এছাড়াও 2022 সালে নাম প্রকাশে অনিচ্ছুক এক সহৃদয় ব্যক্তি 60 কেজি সোনা দিয়ে গর্ভগৃহটি সোনার প্রলেপ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই বিশ্বনাথ মন্দির খোলে প্রতিদিন রাত 2:30টায়, তবে 3টে থেকে 4টে পর্যন্ত মঙ্গল আরতি হয়। টিকিট কাটা থাকলে ভক্তরা এই আরতিতে যোগ দিতে পারেন। মহাদেব মন্দির প্রতিদিন দর্শনের জন্য খোলা থাকে সাধারণত সকাল 4টে থেকে 11টা পর্যন্ত। এরপর 12টায় ভোগ আরতির জন্য বন্ধ থাকে। আবার বিশ্বনাথের দর্শন মেলে 12টা থেকে রাত 11টা পর্যন্ত। মহাদেবের মন্দিরে প্রতিদিন শত শত ভক্তরা পুজো দিতে আসেন, তাই পুজো দিতে বেশ কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই ব্রেকফাস্টের জন্য চললাম থটেরি বাজারের দিকে। মন্দির থেকে থটেরি বাজার খুব বেশি দূরে নয়। হাঁটতে হাঁটতে এখানকার সবচেয়ে পুরনো ও বিখ্যাত কচুরির দোকান রাম ভাণ্ডারে এসে দেখলাম ভীষণ ভিড়। তাই আমি সোজা চলে গেছিলাম সত্যনারায়ণ সুইটসে। বেশ বড় দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ মিষ্টি আমি খুব ভালোবাসি। প্রথমে এখানকার কচুরি খেলাম। বিভিন্ন রকমের কচুরি পাওয়া যায় এখানে। সত্যি বলতে দারুণ স্বাদ। এখানকার সমস্ত কিছু ঘি দিয়ে ভাজা হয়। আমি আমার পছন্দ মতো খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা এগিয়ে চললাম অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শনের জন্য। হেঁটে যাবার পথে দুধারে দোকানপাট দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। কিছুক্ষণের মধ্যে মায়ের মন্দিরের গেটের কাছে চলে এলাম। বাইরে থেকেই দেখলাম ভেতরে বেশ ভিড়। অনেক ভক্ত লাইন দিয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। আমার খুব ইচ্ছে করছিল আপনাদের গর্ভ মন্দিরটা ঘুরে দেখাতে। হবে না জেনেও কিছুটা সাহস নিয়ে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বললাম। মায়ের কৃপায় তারা আমাদের অনুমতি দিলেন, এমনকি একজন সদস্যকেও আমাদের সাথে দিয়ে দিলেন। লাইন দিতে হলো না, সাথে মন্দিরের সদস্য থাকায় সহজেই মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করলাম। চারদিকে মন্দির ঘেরা জায়গায় ঠিক মাঝখানে একটা বড় নাট মন্দির রয়েছে। আমরা নাট মন্দির ছাড়িয়ে মায়ের গর্ভ মন্দিরের দিকে এগিয়ে চলেছি অন্নপূর্ণা মায়ের দর্শনের জন্য। মনের অনেক বছরের সুপ্ত বাসনা আজ পূরণ হলো। মায়ের সামনে পৌঁছে নিজেকে যেন হারিয়ে ফেললাম। মনের যত ভাবনা, চাওয়া পাওয়া মুহূর্তের মধ্যেই যেন উধাও হয়ে গেল। শুধু মায়ের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে মাকে ফুলের সাজে। মনে হচ্ছে মা এখানে আমাদের চোখের সামনে জীবন্ত রূপে ধরা দিয়েছেন। হাসি মুখে সকল ভক্তদের তার কাছে স্বাগত জানাচ্ছে আসার জন্য। মায়ের এই রূপে আপনারাও নিশ্চয়ই ভক্তির সাগরে ডুব দিয়েছেন ভিডিওটি দেখতে দেখতে। বাইরের দিকে ভিড় থাকলেও আমরা যখন মায়ের গর্ভগৃহে ঢুকেছিলাম তখন মায়ের কাছে ফাঁকাই ছিল। তাই আমরা এত সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারলাম এবং আপনাদেরকেও দেখাতে পারলাম। কাশীর অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করে কেমন লাগছে আপনাদের একটা কমেন্টসের মাধ্যমে মতামত জানালে খুশি হব। মায়ের এই মুখমণ্ডলটি পেতলের তৈরি। এই রূপেই সারা বছর মায়ের দর্শন পান ভক্তরা। একমাত্র অন্নকূট পুজোর দিনে মায়ের সোনার বিগ্রহ দর্শন পাওয়া যায়। সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম মন্দির চত্বরে। মায়ের গর্ভমন্দিরে ঢোকার গেটের কাছেই মায়ের পুজোর চাল বিতরণ করছেন। এবারে নাট মন্দিরে এসে বসলাম। এখানে বসে মন্দিরের চারদিকে সৌন্দর্য দেখতে লাগলাম। অন্নপূর্ণা মায়ের এই মন্দিরটি 1800 শতকে মারাঠার পেশোয়া প্রথম বাজিরাও নির্মাণ করিয়েছিলেন। মায়ের মন্দির গড়ে ওঠা সম্পর্কে পুরাণে জানা যায়, শিব ঠাকুর পার্বতী মাকে খাদ্যের দেবী হিসাবে অবহেলা করেছিলেন। তখন মাতা শিব ঠাকুরের ওপর প্রচণ্ড রেগে গিয়ে চারদিকে খাদ্য উৎপাদন বন্ধ করে স্বর্গ মত্ত পাতালকে খাদ্য শূন্য করে তোলেন। তারপরেই চারদিকে দুর্ভিক্ষের রোল ওঠে। বিপদ থেকে মুক্তি পেতে শিব ঠাকুর মা পার্বতীর কাছে ত্রিভুবনে তার গুরুত্ব স্বীকার করে নিয়ে অন্ন ভিক্ষা করেন। তখন মা পার্বতী অন্নপূর্ণা রূপে এই স্থানেই মহাদেবকে ভিক্ষা দিয়েছিলেন। আরও জানা যায়, মা নিজের হাতে রান্না করে তার হাজার হাজার ভক্তদের অন্নভোগ বিতরণ করেছিলেন।
সেই থেকে আজও এই মন্দিরে আগত ভক্তদের 3 বেলা প্রসাদ বিতরণ করা হয়। বেশ কিছুক্ষণ বসেছিলাম নাট মন্দিরে। দেখলাম মায়ের পুজো দিতে ও দর্শন পেতে কত ভক্তরা আসছে এই মন্দিরে। এই মন্দির দর্শনের জন্য খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। তারপর মায়ের বিশ্রামের সময়। আবার মায়ের দর্শন মেলে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আমরা অনেকক্ষণ নাট মন্দিরে বসে থাকার পর দুপুর 1টা নাগাদ মায়ের ভোগ প্রসাদ পেতে ভোগ ঘরের দিকে এগিয়ে চললাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম কত ভক্তরা একসাথে প্রসাদ গ্রহণ করছে। আমিও প্রসাদ পাওয়ার জন্য বসে পড়লাম একদিকে। মায়ের কি কৃপা, হাজার হাজার মানুষ বিনা পয়সায় এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন 3 বেলা। ভোগ মন্দিরে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ভক্তদের প্রসাদ বিতরণ করে। কিছু সহৃদয় ব্যক্তির তহবিলের দানের ওপর বছরের পর বছর এমনভাবে সেবা করছেন মন্দিরের সেবায়েতগণ। এখানে প্রসাদে একাধিক পদ থাকে, সাথে পায়েস ও মিষ্টি। ভোগ প্রসাদ গ্রহণ করে নেমে এলাম। এরপর কিছুক্ষণের জন্য আমরা হোটেলে ফিরে গেছিলাম, কারণ দুপুরে মায়ের ও বাবার মন্দির বন্ধ থাকে। দুপুরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, কারণ আরতি দেখার জন্য। আপনাদের বলে রাখি, বেনারসের গলিপথ কিন্তু বেশ জটিল। সঠিক গলিপথ চিনতে না পারলে গন্তব্যস্থলে পৌঁছাতে বেশ কিছু বেগ পেতে হবে। ঘাটে এসে দেখি বিকেল 5টা বাজেনি, তাতেই কত ভক্ত পৌঁছে গেছে ঘাটে। আসলে সবাই চায় সামনে থেকে আরতি দর্শন করতে। আমরা একটা জায়গা দেখে বসে পড়লাম। দেখলাম ততক্ষণে পুরোহিত মশাইরা আরতি অনুষ্ঠানের জন্য তোড়জোড় করছেন। বছরে 365 দিনই এই ঘাটে আরতি হয়। গ্রীষ্মকালে সন্ধ্যে 7টায় আর শীতকালে সন্ধ্যে 6টা থেকে 45 মিনিট ধরে চলে এই আরতি অনুষ্ঠান। বেনারসে আসা পর্যটকদের কাছে এই আরতি অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয়। সূর্যাস্ত হতেই শুরু হলো মন্ত্রপাঠ। কিছুক্ষণ ধরে চলল এই মন্ত্রপাঠ অনুষ্ঠান। তারপর সমবেত কণ্ঠে সঙ্গীতানুষ্ঠান। উপস্থিত ভক্তরাও গলা মেলালো এই সঙ্গীতানুষ্ঠানে। অসাধারণ লাগছিল ওই সুন্দর পরিবেশ। ঘাটের চারদিকে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেখলাম পুরোহিত মশাইরা আরতি শুরু করার জন্য নিজেদের বেদিতে উঠে পড়লেন। প্রথমে প্রত্যেকেই শঙ্খ তুলে নিলেন মুখে। সমবেত শঙ্খধ্বনির শব্দ যা মধুর ধ্বনিতে পরিণত হলো তা ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। এমন সুন্দর শঙ্খধ্বনি এখানে উপস্থিত ভক্তদের মধ্যে কতজন শুনেছে তা আমার জানা নেই, তবে আমি প্রথমবার শুনলাম। এবারে প্রদীপ দিয়ে শুরু হলো আরতি। আমার সবচেয়ে ভালো লাগে এই যে একই নিয়মে একইভাবে সকলে প্রদীপ ঘোরান, অসাধারণ লাগে। বিভিন্ন নিয়ম মেনে এখানে গঙ্গা আরতি হয়। এখানে ইচ্ছা করলে 300 টাকার প্রত্যেকে টিকিট কেটে নৌকায় করেও সামনে থেকে আরতি দেখা যায়। বেশ এনজয় করছিলাম আমি এখানে বসে আরতি অনুষ্ঠান। অনেকক্ষণ ধরে চলে এই আরতি। সকালে দশাশ্বমেধ ঘাটের এক রূপ দেখিয়েছিলাম আপনাদের, আর এখন দেখছেন দশাশ্বমেধ ঘাটের ভুবন ভোলানো এই রূপ, যে রূপে আবলা বৃদ্ধ বনিতা মুগ্ধ হয়ে যায়। আমি অবাক চোখে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে থাকলাম। কখন যে 45 মিনিট কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। लक्ष्मी माता की, सरस्वती माता की। আরতি শেষে সকল ভক্তরা ব্যস্ত হয়ে পড়ল প্রদীপের তাপ গ্রহণের জন্য। ধীরে ধীরে এগিয়ে আমিও তাপ গ্রহণ করলাম, প্রসাদও পেলাম। ঘাটে কিছুক্ষণ কাটিয়ে এবারে বেরিয়ে পড়লাম। এবারে সবাই মিলে ঠিক করলাম বেনারসে বিখ্যাত চাট খেতে যাওয়া হবে। ব্যাস, সকলে মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম। বেনারসে মার্কেট কিন্তু বেশ জমজমাট।
রাস্তার দুধারের দোকানগুলোতে জমকালো পোশাকের ভাণ্ডার দেখতে দেখতে হাজির হলাম কাশির চাট ভাণ্ডারে। চাটের লিস্ট দেখে অবাক হয়েছিলাম, কত ধরনের চাট পাওয়া যায় এখানে। অনেকেই এসেছে চাট খেতে। সন্ধ্যার দিকে এই ধরনের মুখরোচক খাবার ভালোই লাগে খেতে। জানলাম এখানকার মিক্সড চাট আর টমেটো চাট বেশি বিখ্যাত, তাই আমি মিক্সড চাট নিলাম। খুব সুন্দর খেতে। কাশির চাট ভাণ্ডার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে এগিয়ে আসতে গিয়ে দেখলাম বেনারসের বহু প্রাচীন পানের দোকান। বেনারসে এসে বেনারসে পান খাবো না তাই কি হয়? আমি পান খাই না, কিন্তু আজ পানও খেলাম। এবারে মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঠিক 9টা নাগাদ অন্নপূর্ণা মায়ের মন্দিরে এলাম রাতের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। ভোগ প্রসাদ গ্রহণ করে বিশ্বনাথ মন্দিরের দিকে এগিয়ে চললাম বাবা সিঙ্গার পুজো দেখব বলে। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দিরের চারদিকে স্নিগ্ধ আলোতে মন্দিরটা দেখতে দারুণ লাগছে। বলা যায় সকালের থেকেও ভালো লাগছে আমার কাছে। আমরা বাবার মন্দিরে পৌঁছেছিলাম 9:45 নাগাদ। 10:30টায় সিঙ্গার পুজো হয়, তবে এখন লোক সংখ্যা অনেক কম। এত বড় মন্দির চত্বরে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের লাইট ব্যবহার করে এক মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে চারদিকে। রাতে না এলে বাবার মন্দিরের এই সৌন্দর্য আমার না দেখা থেকে যেত। সময় মতো সিঙ্গার পুজো শুরু হলো। আমরা মন্দির চত্বরে বসে এলসিডি স্ক্রিনে সেই পুজো দেখতে লাগলাম। পুরোহিত মশাইরা ভেতরে বিভিন্ন নিয়মে মহাদেবের সিঙ্গার পুজো করছেন, আর প্রায় 200 থেকে 250 শিব ভক্তগণ আমরা বাইরে বসে সেই সুন্দর দৃশ্য দেখছি। আরও ভালো বিষয় হলো, গর্ভমন্দিরে পুজো চলছে আর মন্দির চত্বরে সকল ভক্তরা শিব বন্দনায় রত হয়েছিল সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। ভীষণ ভীষণ সুন্দর পরিবেশ। এই মন ভোলানো পরিবেশ আপনাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা নিয়ে ঢোকার নিয়ম নেই বলে। তবে আপনাদের এইটুকু বলতে পারি, আপনারা বেনারস ঘুরতে এলে দিনে আসেন বা নাই আসেন, কিন্তু রাতে অবশ্যই মহাদেব মন্দিরে আসুন। না হলে এই মহাদেব মন্দিরের এই সুন্দর রূপ দেখা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও এখন ভিড় কম থাকে বলে ভোলানাথের দর্শনও রাতে বেশি ভালোভাবে করা যায়। রাতের মহাদেব মন্দির ও এই পরিবেশ পাওয়া আমার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে রইল। মন চাইছিল না মন্দির ছেড়ে বেরিয়ে আসতে, কিন্তু বেরিয়ে আসতে তো হবেই। রাত 11টায় মন্দির বন্ধ হয়, তাই ওই সময় মন্দির থেকে বেরিয়ে আমরা ফিরে গেলাম হোটেলে। বেনারসের দ্বিতীয় দিনের ভ্রমণ আমার সারা জীবন মনে থাকবে। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত দারুণ কেটেছে। আপনাদের কেমন লেগেছে মতামত জানালে খুশি হব। আজকের মতো বিদায় জানাবো আপনাদের। তবে আপনাদেরকে জানাই, আগামী পর্বে আমরা দেখাবো বেনারসের তৃতীয় দিনে আমরা প্রথমে ঘুরে দেখেছিলাম বিভিন্ন বিখ্যাত ঘাটগুলো। তারপর আমরা সেখান থেকে গেছিলাম সারনাথে। সারনাথ থেকে ফেরার পথে আমরা গেছিলাম সেই জায়গায় যেখানে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে সমস্ত দোকান জুড়ে। সবটাই দেখাবো আপনাদের। আশা করি সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।